আমার থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে কথা বলছি। এখন বর্তমানে বিদেশে যাওয়া খুব জটিল ব্যাপার, কেননা আপনি বাংলাদেশ থেকে কোরিয়া বলেন, জাপান বলেন, আমেরিকা বলেন, ইউরোপের অন্যান্য দেশ বলেন, জব ক্রাইসিস খুব বেশি। বাংলাদেশ থেকে যাওয়াটা খুব দুরূহ ব্যাপার। অনেকেই আপনার 7-8 মাস যাবৎ অনেকেই বসে আছেন, যারা যেতে পারছেন না, যাদের অনেকেরই আবার টাকা পয়সা নেই। তাই আমি আজকে বাংলাদেশ এবং কোরিয়া, বাংলাদেশ টু কোরিয়া কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন সেই ব্যাপারে কিছু স্বচ্ছ এবং খুব সহজ ধারণা দিব, যেটা হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে। কিভাবে ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে আপনারা যেতে পারবেন সেই ব্যাপারে কিছু মূল্যবান তথ্য দিব, যেটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। হয়তো আপনাদের এইটা আপনার অনেক কাজে লাগতে পারে, কারণ বাংলাদেশ থেকে সরকারিভাবে ইপিএস মানে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম এর মাধ্যমে আপনার সাউথ কোরিয়া এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে চুক্তির মাধ্যমে এটি পরিচালিত হয়। তবে ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় আপনার যাওয়ার প্রক্রিয়াটি একটি সুনির্দিষ্ট এবং একেবারে স্বচ্ছ প্রক্রিয়া। এখানে কোনো দালাল কিংবা অন্য কোনো এজেন্টের কোনো মধ্যস্থতা নেই। কিছু ধাপ আপনারা যদি পালন করতে পারেন বা কিছু ধাপের মাধ্যমে এটা সাধারণত যেয়ে থাকে, এই ধাপগুলো যদি আপনারা পার করতে পারেন তাহলে আপনারা সাউথ কোরিয়া অতি সহজে সরকারি খরচে মাত্র বিমান ভাড়া দিয়ে আপনারা যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। মিনিমাম আপনার সর্বনিম্ন 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন। এখন ধাপগুলো কি কি হতে পারে, যেমন এটার প্রথম ধাপ হলো গিয়ে আপনার পাসপোর্ট থাকতে হবে, সর্বনিম্ন মেয়াদ 6 মাসের উপরে থাকতে হবে, এবং এই পাসপোর্ট দিয়ে আপনার নিবন্ধন করতে হয়। নিবন্ধনটা সাধারণত বাংলাদেশ কারিগরি যে বোর্ড রয়েছে, বিএমইটি যেটাকে বলা হয়, এর অধীনে আপনার পরিচালিত হয় এবং নিবন্ধন প্রক্রিয়াটি হয়। সাধারণত ইপিএস এর জন্য বিএমইটি ওয়েবসাইটে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আসে। আপনার সাধারণত নিবন্ধনের জন্য পাসপোর্ট তো লাগবেই, ছবি এবং অন্যান্য কিছু আপনার তথ্য লাগে, যেমন এসএসসি পাস কিনা এটার একটা প্রমাণপত্র লাগে, প্রয়োজন হয়। কারণ এসএসসি পূর্বে আপনারা যারা সাউথ কোরিয়াতে গিয়েছেন ওয়ার্ক পারমিট বিষয় আপনার ইপিএস এর মাধ্যমে, তখন আপনার এসএসসি পাসের যে এটা ছিল না, কিন্তু এখন এসএসসি পাস লাগবেই, সর্বনিম্ন যোগ্যতা এটা, এর উপরে হলে তো কোনো কথাই নেই। তো এই যদি এসএসসি পাস এবং আপনার ছবি এবং পাসপোর্ট যদি থাকে, তাহলে আপনারা যে প্রতি বছরেই 1-2 বার আপনারা এই বিজ্ঞপ্তি দেয়, বিজ্ঞপ্তির মাধ্যমে এটা লটারির মতো অনেকটা, এটা আপনার নিবন্ধন করবেন, রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে কি হবে, আপনার এখানে কম্পিউটারের মাধ্যমে আপনারা বাছাই করে থাকেন। ধরেন 1 লাখ আপনারা সারা বাংলাদেশে নিবন্ধন করলেন, ওখান থেকে লটারির মাধ্যমে আপনার প্রাথমিক পর্যায়ে আপনারা কিছু বাছাই করা হয়, যেমন 8,000 9,000 এরকম বাছাই করা হয়। বাছাই করে তারপর আপনার বিভিন্ন ধাপে ধাপে এইগুলা আপনার নেওয়া হয়। এই ধাপগুলো আমি বলছি আপনাদেরকে। তা সর্বপ্রথম আপনার পাসপোর্ট তো লাগবেই। এই পাসপোর্টের মাধ্যমে আপনারা যখন রেজিস্ট্রেশনের জন্য আপনার বিজ্ঞপ্তি দিবে, তখন রেজিস্ট্রেশন করবেন। যে কোনো দোকান থেকে আপনারা 50-60 টাকা 100 টাকা যে যার কাছ থেকে পারে, সাধারণত 100 টাকা 150 টাকার মধ্যে দিলেই আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন। তার পরবর্তীতে আপনার দ্বিতীয় ধাপে যে টপিক, মানে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়া, মানে ইংলিশ, দক্ষিণ কোরিয়ার যে ভাষা হাঙ্গকমাল, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ আপনার করতে হয়। সাধারণত আপনার রিডিং এবং লিসেনিং দুইটা ধাপে পরীক্ষা হয়। লিসেনিং এবং রিডিং 100 দুইটাতেই আপনার পরীক্ষা হলে, এটাতে যে যত বেশি নাম্বার পাবেন ওইটার অগ্রাধিকার ভিত্তিতে সাধারণত আপনার সিলেকশন করা হয়। তবে একটা পাস নাম্বার নির্ধারণ করা হয়, তবে ফিস কোনো পাস নাম্বার নেই, যেন 80 বা আপনার 100 পেলেই পাস এরকম কিছু নেই। এক এক সময় এক একটা সময় এক একটা নাম্বার সিলেক্ট করা হয়, যে এই বছর 120 হলেই পাস, এরকম একটা ধরা হয়।
সর্বনিম্ন 120 হলেই এতজনকে নেওয়া হবে, 9,000 8,000 এরকম। তবে আপনারা চেষ্টা করবেন যেন আপনার 180 মতো আপনারা পান, তাহলে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় যে আপনি হয়তোবা কোনো যদি সমস্যা না থাকে কোরিয়া যেতে পারবেন। তা ভাষা পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হন, তারপর আপনাকে একটা স্কিল টেস্ট দিতে হয় এবং শারীরিক যে সক্ষমতা যাচাই বা মেডিকেল ফিটনেস, এই দুইটা পরীক্ষা দিতে হবে। স্কিল টেস্ট সাধারণত হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখানো হয়, যে বা হালকা ফিজিক্যাল কোনো কাজ আপনার দেখাইতে হয়। এটি আপনাকে যখন আপনারা এগুলাতে যাবেন তখন বুঝতে পারবেন, খুবই ইজি জিনিস। এইগুলো যদি আপনারা যেগুলো কথাগুলো বললাম, এই উপরের ধাপগুলো যদি আপনারা পাশ করে ফেলেন, তাহলে ইপিএস যে একটা বলে আপনারা চলে যাবেন। তারপর আপনারা পাশ করার পর অবশ্যই সবার আগে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা পাশ করতে চান তাহলে পাসপোর্ট করে রাখলেন কিন্তু পড়াশোনা করলেন না বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনারা শিখলেন না, পরীক্ষা দিলেন, তাহলে কিন্তু আপনারা পাশ করতে পারবেন না। কারণ আপনার এটা যতটুকু পাশ করাটা কিন্তু এত সহজ নয়। কারণ কোরিয়ান ভাষা সহজ, খুবই সহজ, কিন্তু পড়াশোনা করতে হবে। আপনার যদি 3 থেকে 4 মাস কন্টিনিউ আপনারা যদি ঠিকমতো পড়াশোনা করেন, মনোযোগ সহকারে পড়াশোনা করেন, তাহলে মোটামুটি শিওর আপনারা যেতে পারবেন, এটা আশা করা যায়। আচ্ছা, যাই হোক, আপনারা যখন সব কিছু কমপ্লিট করে পাশ করে ফেললেন, তারপরে আপনার মেডিকেল ফিটনেস যদি পাস হয়, যদি আপনার সিরিয়াস 3টা জিনিস যদি না থাকে, 1 নাম্বার হলো গিয়ে যক্ষা, 2 নাম্বার হলো গিয়ে HIV পজিটিভ, 3 নাম্বার ক্যান্সার, এই ধরনের যদি কোনো মারাত্মক রোগ বা ছোঁয়াচে রোগ, যক্ষা তো একটি ছোঁয়াচে রোগ, এই যদি রোগ না থাকে তাহলে আপনার মেডিকেল ফিট বলে গণ্য করা হয়। আর এইগুলা যদি করার পর, পরীক্ষা পাশ করার পর আপনারা যখন ইপিএস জব পোর্টালে চলে যাবেন, তখন কোরিয়ান মালিকরা আপনাদেরকে চয়েস করে ওখান থেকে আপনারা আস্তে আস্তে নিয়ে যাবেন। যদি ভাগ্য ভালো হয় তাতে যেতে পারবেন, ভাগ্য ভালো না হলে একটু ওয়েট করতে হবে। আবার অনেকেই আছেন যেতে পারেন না, তবে এটার সংখ্যাটা খুব কম, বেশিরভাগই চলে যান। এবং নিয়োগপত্র হলে আপনার যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটা পাঠানো হয়। এখানে ডিটেলস আপনার দেওয়া থাকে, আপনি কি কাজ করবেন, কত ঘন্টা কাজ করবেন, ঘন্টায় কত দেওয়া হবে, এইগুলো ডিটেলস আপনাকে বাংলায় লেখা থাকে এবং ইংরেজিতেও লেখা থাকে, এমনকি কোরিয়ান ভাষা তো লেখা থাকবেই। যদিও না বুঝেন তাহলে অন্যের শরণাপন্ন হয়ে আপনারা চুক্তিগুলা সই করার আগে বুঝে নেবেন। আপনার কোরিয়ান যে কোম্পানির সাথে চুক্তি করবেন, আপনার সাথে যে চুক্তি হবে, এই চুক্তিগুলো ভালো মতো পড়ে তারপরে সিগনেচারটা করবেন। তারপর আপনার যে ধাপটি হলো গিয়া, সেটা হলো গিয়ে আপনার যে বিএমইটি থেকে একটা কার্ড দেওয়া হয় এবং একটা ছোট একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। যারা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের মাধ্যমে যায় তাদেরকে E9 বলা হয়, যে E9 ওয়ার্ক পারমিট মানে ইস্যু করা হয়। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ফ্লাইটের ব্যবস্থা করা হয় ওই আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই। সাধারণত এখন যদি নিজে মাধ্যমে যাওয়া হতো তাহলে হয়তো বা আপনারা অনেক কমে যেতে পারতেন, ট্রানজিট হয়তো বা 10 ঘন্টা 12 ঘন্টা হতো। কিন্তু যেহেতু ওদের মাধ্যমে যেতে হবে, আপনারা টাকা একটু বেশি হলেও ধরেন 50-60 হাজার টাকা লাগবে, চলে যাবেন বাস। তারপর ওখানে আমার জানা মতে, কারণ আমি তো 10 বছর ওখানে ছিলাম, আমি জানি যতটুকু যে 90% কোম্পানিতেই থাকা খাওয়া ফ্রি। কিছু কোম্পানিতে আপনার থাকাটা হয়তো বা কনফার্ম, খাওয়াটা দেখা গেল যে কোরিয়ান খাবার খেতে হবে, দুপুরে যে খাবারটা দেয় বাস ওটা খেতে হবে, রাত্রে আপনার রান্না করে খেতে হবে। আবার অনেক কোম্পানি আপনার টাকা দিয়ে দেয় যে আপনার রান্না করে খান, যদি বুঝে বলতে পারেন। তাই ভাষাটা খুবই জরুরি। ভাষা যদি জানেন, কোরিয়াতে যদি টিকতে পারেন 1 বছর ভাষা শিখে এবং কাজ করে টিকতে পারেন, তাহলে আপনি দীর্ঘদিন ওখানে থাকতে পারবেন এবং আরামায়েশে জীবন কাটাতে পারবেন এবং প্রচুর টাকা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। যদি কোনো বাজে অভ্যাস যদি আপনার না থাকে, তাহলে নিশ্চিন্তে আপনারা কেউ যদি আপনার 7-8 বছর থাকেন, তাহলে আপনার বাংলাদেশে এসে সারা জীবন যে কোনো একটা কিছু করে আপনারা খেতে পারবেন, এটা কনফার্ম থাকেন। কারণ একটা লোক যাওয়ার পর, আমার যতটুকু 10 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, একটা লোক কোরিয়াতে যাওয়ার পর
যদি বাজে কোনো নেশা না থাকে, সে যে টাকা নিয়ে আসবে সে টাকা দিয়ে সে অনায়াসে সারা জীবন চলতে পারবে। কারণ ওখানে আপনার বেসিক স্যালারি পাশাপাশি প্রায় কোম্পানি সব কোম্পানি না, প্রায় কোম্পানিতেই 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ওভারটাইম থাকে, এবং শনিবারেও কাজ থাকে, রবিবার হয়তো বা কাজ থাকে না, কম থাকে, কিছু কোম্পানিতে থাকে। তারপরেও আপনারা অনায়াসে আপনারা যদি যদি ওভারটাইম থাকে তাহলে 3 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তবে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা অ্যাভারেজে আপনার 80%, 70 to 80% মানুষই ইনকাম করতে পারেন। আর যদি ভালো কোম্পানি পড়ে যায় তাহলে আপনার বোনাস সহ অনেক টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, এইগুলো আপনার যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এই ক্রাইটেরিয়াগুলো এর চেয়ে সহজ উপায় বিদেশে যাওয়ার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য এর চেয়ে সহজ উপায় এবং স্বচ্ছ প্রক্রিয়া আমার জানা নেই। তাই আপনারা প্রতি বছর যখন রেজিস্ট্রেশন হবে তখন ট্রাই করবেন, একবার না হলে পরের বার ট্রাই করবেন। এর মধ্যে ভাষা শিখতে থাকবেন, কিন্তু যে চাকরি বা কাজ করতেছেন ওই কাজটা ছাড়বেন না। কারণ যদি বাই চান্স কোনো কারণে যদি না যেতে পারেন তাহলে আপনি মহা বিপদে পড়ে যাবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এটা করে যান, কিন্তু সব কিছু বাদ দিয়ে করবেন না। যে যা করতেছেন করেন, কিন্তু এটার পাশাপাশি আপনারা এটা ট্রাই করতে পারেন। যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা যোগ্যতা আপনাদের লাগবে, সেটি হলো গিয়ে, যদি মনে করেন আপনার বয়স 40 হয়ে গেছে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ এটার বয়স সাধারণত 18 থেকে 18 বছর হতে হবে এবং 39-এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে হলো গিয়ে যোগ্যতা লাগে এটা, এর উপরে হলে আপনি আবেদন করতে পারবেন না। আর আমি আগেও বলেছি, এটা আপনার কমপক্ষে এসএসসি পাস আপনার হতে হবে। আর শারীরিকভাবে যে ফিট, এটা আপনার নিজেকে বুঝতে হবে। যদি শারীরিকভাবে যদি আপনি মনে করেন যে আনফিট বা অক্ষম, তাহলে আবেদন করার প্রয়োজন নাই। যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর কিছু যদি আপনি নিজে জানেন যে আপনার কী সমস্যা আছে, নাই মেডিকেলে পাস করলেন কিন্তু দেখা গেল যে আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, অ্যাজমাটিক প্রবলেম রয়েছে, কিংবা আপনার লো ব্যাক পেইন অনেকদিন যাবতে আপনি ভুগছেন, তাহলে না যাওয়াটাই বেটার মনে করি। আদারওয়াইজ আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন এবং এবং অন্যান্য দেশের তুলনায় অনেক টাকা আপনারা ইনকাম করতে পারবেন। আর যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে আপনারা যেতে পারবেন না, কারণ আপনারা অবশ্যই যাওয়ার আগে আপনাকে তো পুলিশ ক্লিয়ারেন্স তো নিতেই হবে। তারপর কোরিয়ান ভাষার দক্ষতা তো থাকতেই হবে। আপনি এখান থেকে পাশ করে গেলেন কোনো রকমে, কিন্তু ওখানে গিয়ে যদি আপনার যদি দেখা গেল যে কোম্পানিতে ঢুকলেন 5-6 জন বাংলাদেশি, তখন কিন্তু আপনার ভাষা শিখতে আপনারা বছরখানেক লেগে যেতে পারে। তাই এখান থেকে ভাষাটা শিখে যাবেন, তাহলে আপনারা অনায়াসে আপনারা মানে কাজের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কাজ করা সম্ভব হয় না। তাই ভাষা জানা থাকলে যে কোরিয়ান মালিকরা যেটা বলছে বা কোরিয়ানরা যেটা বলছে এটা বুঝতে হবে। আপনার কি বলছে, কি নিয়ে আসতে বলছে বা কোন জিনিসটা বলছে, এটা যদি মোটামুটি বুঝতে পারেন তাহলেই চলবে। এরকমভাবে ভাষাটা শিখেন। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস হলো গিয়ে, এই ইপিএস প্রোগ্রামটি সম্পূর্ণ সরকারি প্রক্রিয়া, এখানে কোনো দালালের যাওয়ার প্রয়োজন নেই। যদি কেউ বলে যে ইপিএসের মাধ্যমে আমি 10 লাখ বা 8 লাখ 12 লাখ টাকা দিয়ে পাঠিয়ে দিব, তাহলে আপনি ধরে নেবেন সে আপনাকে ভুয়া তথ্য দিচ্ছে এবং আপনার কাছে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। এটা সম্পূর্ণ এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়া আমার জানা নেই। এক সময় ডিবি ছিল স্বচ্ছ প্রক্রিয়া, কিন্তু ডিবি তো এখন আর বাংলাদেশ থেকে নেওয়া হয় না। কিন্তু ডিবি যেরকম প্রচুর লোক অ্যাপ্লিকেশন করে সবাই জানে, কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু ইপিএস এর মাধ্যমে যে কোরিয়ায় সরকারিভাবে যাওয়া যায় শুধুমাত্র বিমান ভাড়া দিয়ে, এটা কিন্তু অনেকেই জানা নেই। যদি ডিবিতে যদি আপনার 50 লাখ লোক অ্যাপ্লিকেশন করে, তাহলে আপনার কোরিয়ায় অ্যাপ্লিকেশন সারা বাংলাদেশে মাত্র 2 লাখ বা 2.5 লাখ বা 3 লাখ, এর বেশি না। তাই এই প্রক্রিয়াটি স্বচ্ছ প্রক্রিয়া বলা হয়। সাধারণত আপনার কাজের মেয়াদ সাধারণত 3 বছর করে থাকে, তারপরে মেয়াদ বর্ধিত করা হয়। আপনি ওখানে গিয়ে 3 বছর করার পর তারপরে আবার 2 বছর 10 মাসের ভিসা দিবে, এবং 4 বছর 10 মাস, তারপরে আবার আপনার 4 বছর 10 মাস থাকতে পারবেন। তারপরে আপনার টপিক বা লেভেল পরীক্ষা দিয়ে আপনারা E7 ভিসা বা অন্যান্য ভিসায় আপনারা কনভার্ট করেও আপনারা ওখানে পার্মানেন্টলি থেকে যেতে পারবেন, যদি আপনারা মনে করেন। আর দক্ষিণ কোরিয়ার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা তো আপনার বললামই, যে এখানে যে সবচেয়ে বড় সুবিধা হলো থাকা খাওয়া।
যেখানে অন্যান্য দেশে আপনার দেখা গেল যে আপনার 3,500 ইউএসডি দিল, কিন্তু আপনার থাকা খাওয়াই আপনার 2500 ইউএসডি চলে যায়। তাহলে আপনার $1,000 দিয়ে আপনি কী করবেন বিদেশে গিয়ে? তাই আপনার এখানে টাকা জমানোর সবচেয়ে বেস্ট আপনার স্থান আমি বলতে পারি যে দক্ষিণ কোরিয়া। সেখানে প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট হবে, তারপর যে কোনো দেশেই আপনার যান না কেন একটু কষ্ট হয়, প্রাথমিক পর্যায়ে কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আপনার এটা মানিয়ে নিতে পারবেন যদি আপনার শারীরিক সক্ষমতা এবং ভাষা জ্ঞান থাকে, তাহলে আপনারা এটা জানতে পারবেন। আমি আমার যে ডিসক্রিপশন বক্সে যে অফিসিয়াল ওয়েবসাইট এবং রিসোর্সের আপনার লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই সঠিক এবং অথেন্টিক আপনার ইনফরমেশন দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা ইম্পর্টেন্ট লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।